সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের আলোচনা শেষ করে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানে ফিরে গেছে। প্রায় 18 ঘণ্টা ব্যাপী টানা বৈঠকের পর তাদের একটি অংশকে প্রযুক্তিগত আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সেখানে রেখে দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালনকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে, প্রথম দিনের আলোচনায় দুই পক্ষের মধ্যে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনের মধ্যে একটি রোডম্যাপ নির্ধারণে সম্মত হয়েছে। সূত্রগুলো বলছে, আলোচনার মূল লক্ষ্য ছিল ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করা, যেখানে আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং প্রক্সি গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এই বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। যদিও আলোচনার সব দিক এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, মধ্যস্থতাকারীরা জানিয়েছেন উভয় পক্ষই গঠনমূলক ও বাস্তবসম্মত অবস্থান নিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন, যা আলোচনার পরিবেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। একই সময়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে তার বক্তব্যে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, অতিরিক্ত হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক যখন একাধিক সংকট ও আস্থাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন 60 দিনের মধ্যে একটি কাঠামোগত চুক্তির রোডম্যাপ নির্ধারণ সম্ভাব্য সংঘাত প্রশমনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে সতর্কতা রয়ে গেছে, কারণ উভয় পক্ষের কৌশলগত অবস্থান এখনও অনেক ক্ষেত্রেই ভিন্ন এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকা এই আলোচনার ভবিষ্যৎ গতিপথকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সকে জানিয়েছেন যে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ইসরায়েলের সম্মান করবে, তবে শর্ত হলো হিজবুল্লাহ কোনো ধরনের চুক্তি লঙ্ঘন না করে। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের লেবাননে কোনো ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা নেই, তবে তারা তথাকথিত সিকিউরিটি জোন থেকে সেনা প্রত্যাহার করবে না, কারণ এতে ইসরায়েলি নাগরিকরা হিজবুল্লাহর হামলা ও সম্ভাব্য অনুপ্রবেশের ঝুঁকিতে পড়তে পারে। স্যার আরও দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলের উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা উচিত, আক্রমণাত্মক দখল নয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে এবং এর জন্য তিনি ইরানের পরোক্ষ প্রভাবকে দায়ী করেন, যা তার ভাষায় হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই বক্তব্যে তিনি ইঙ্গিত করেন যে হিজবুল্লাহ লেবাননের ভেতরে একটি সন্ত্রাসী রাষ্ট্র গঠন করেছে এবং এটি ধ্বংস করা কেবল ইসরায়েলের নয়, লেবাননেরও স্বার্থের মধ্যে পড়ে। ইসরায়েলের অবস্থান অনুযায়ী সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য, বিশেষ করে উত্তরের বসবাসকারীদের সুরক্ষা বজায় রাখা। অন্যদিকে লেবানন বহুদিন ধরে দক্ষিণাঞ্চলে বিদেশি সেনা উপস্থিতিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে আসছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে আস্থা সংকট রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং হিজবুল্লাহর সামরিক ক্ষমতা এই তিনটি বিষয় ইসরায়েল লেবানন সম্পর্কের মূল বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জোসেফ আউন, জেডি ভান্স, জ্যারেড কুশনার এবং মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপে লেবাননের চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি, ইসরায়েলের সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মূল গুরুত্ব দেওয়া হয় কিভাবে বিদ্যমান যুদ্ধবিরতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় এবং মাঠ পর্যায়ে সংঘর্ষের ঝুঁকি কমানো যায়। লেবাননের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় একটি সম্ভাব্য কোঅর্ডিনেশন সেল গঠনের প্রস্তাব উঠে এসেছে, যা যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে। এই প্রক্রিয়ার লক্ষ্য হল সীমান্ত এলাকায় যে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক সংঘর্ষ দ্রুত শনাক্ত করে কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনা। আলোচনায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলমান কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতে লেবানন ও ইসরায়েলের সম্পর্ক পুনর্গঠনে একটি সুযোগ তৈরি করতে পারে। এসব উদ্যোগের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় নতুন কাঠামো তৈরি এবং লেবাননের সেনাবাহিনীর ভূমিকা আরও স্পষ্ট করার বিষয়টি গুরুত্ব পায়। ইসরায়েলের পক্ষ থেকে আলোচনায় উঠে আসে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ধারণা, যাকে ট্রায়াল জোন হিসেবে উল্লেখ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেগুলো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারে, তবে শর্ত থাকবে যে সেখানে হিজবুল্লাহর উপস্থিতি থাকবে না।
ইসরায়েলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনো এলাকায় নিরাপত্তা শর্ত পূরণ হয়েছে কিনা তা যাচাইয়ের ক্ষমতা মূলত তাদের হাতেই থাকবে। তবে এই প্রক্রিয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব আলোচনাকে জটিল করে তুলছে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের ভেতরেও এই ধরনের সমঝোতা নিয়ে মতভেদ রয়েছে, যা ভবিষ্যৎ অগ্রগতিকে প্রভাবিত করতে পারে। জেনেভার বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা নতুন মোড় নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া এই চারপক্ষীয় আলোচনা ইরান, যুক্তরাষ্ট্র এবং দুই মধ্যস্থতাকারী দেশকে নিয়ে ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী 60 দিনের একটি আলোচনার কাঠামোতে পরিচালিত হচ্ছে। তবে প্রথম দিনের বৈঠক ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র 8 মিনিটে স্থায়ী হয় এবং এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানা গেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে বলা হচ্ছে, এই দফার আলোচনায় মূলত লেবানন পরিস্থিতি এবং MOU এর শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। আল মায়াদিন নেটওয়ার্কের জেনেভা অফিসের পরিচালক জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দল আলোচনায় অংশ না নেওয়া বা সেশন স্থগিত করার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তার দাবি অনুযায়ী ইরান কেবল তখনই আবার আলোচনায় ফিরবে যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন এবং ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। আল মায়াদিন আরও জানিয়েছে, ইরান এখন শুধু ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের দাবি তুলছে না, বরং দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করছে। এই অবস্থান আলোচনার অগ্রগতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জেনেভা থেকে জানিয়েছে, আলোচনার বর্তমান অবস্থা নিয়ে এখন নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তাদের প্রতিবেদনে বলা হয়, আলোচনা শেষ হয়েছে কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরানি প্রতিনিধি দল ফিরে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই দফার বৈঠক আগের তুলনায় ভিন্ন এবং অত্যন্ত অনিশ্চিত। আলোচনার ফলাফল এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা জানতে এখন অংশগ্রহণকারী পক্ষগুলোর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আজ ঘোষণা করেছেন যে তিনি পদত্যাগ করবেন এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি একই সঙ্গে জানিয়েছেন, লেবার পার্টির নেতা পদ থেকেও সরে দাঁড়াবেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ঘোষণার পর থেকেই যুক্তরাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে ধারণা জোরালো হয়েছে যে শিগগিরই নতুন নেতৃত্বের সময়সূচি ঘোষণা করা হতে পারে, যেখানে সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তার সম্ভাব্য উত্থান ব্রেক্সিটের পর থেকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী পরিবর্তনের পরিস্থিতি তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মুদ্রাবাজারে এর প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে। পাউন্ড স্টার্লিং সামান্য কমে 1.321 ডলারে নেমে এসেছে। ফেব্রুয়ারি থেকে স্টারমারের রাজনৈতিক চাপ বাড়ার পর থেকে এটি মোটামুটি 3% দুর্বল হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক নীতির অনিশ্চয়তা আগামী দিনগুলোতে আরও ওঠানামা তৈরি করতে পারে। যুক্তরাজ্যের ঋণ ও সুদের বোঝা ইতিমধ্যেই G7 দেশগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বা গিল্ডসের ফলন প্রায় 4.85% কাছাকাছি, যা 2008 সালের আর্থিক সংকটের পর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে একটি। এর ফলে সরকারের ঋণ গ্রহণ ব্যয় আরও বেড়েছে। অর্থনীতিবিদদের মতে সম্ভাব্য নতুন নেতৃত্বের আর্থিক নীতি গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে কর নীতি ও ব্যয় নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা নির্ধারণ করবে। কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে অতিরিক্ত ব্যয় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে এবং কর বাড়ানোর সুযোগও সীমিত। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা পাউন্ডের ভবিষ্যৎ ওঠানামা থেকে সুরক্ষার জন্য হেজিং বাড়াচ্ছেন। পাশাপাশি গিল্ড বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে যুক্তরাজ্যের আর্থিক বাজার আপাতত উচ্চমাত্রার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত উত্তেজনার মধ্যে নতুন করে 56টি মার্কিন কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিরল মাটির খনিজ ও রেয়ার আর্থ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা সম্পর্কিত কোম্পানি, যা দুই দেশের কৌশলগত প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে। আজ বেইজিং জানায়, তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট 10টি মার্কিন সংস্থাকে তাদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। এর ফলে চীনা রপ্তানিকারকদের জন্য এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য প্রযুক্তি, যা বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, সরবরাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের ক্ষতিকর ও বৈরী আচরণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অপ্রসারণ বা নন প্রলিফারেশন বাধ্যবাধকতা মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, চীনা রপ্তানিকারকদের অবিলম্বে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে চলমান সব রপ্তানি কার্যক্রম বন্ধ করতে হবে। নতুন তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাভিওক্স, যা মিশন ক্রিটিক্যাল কাজে ব্যবহৃত বিশেষ মোটর উৎপাদন করে, পাশাপাশি বিরল মাটির খনিজ যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমপি ম্যাটেরিয়ালস এবং ইউএস রেয়ার আর্থ। অন্যদিকে চীনের অর্থ মন্ত্রণালয় পৃথক এক ঘোষণায় আরও 46টি মার্কিন কোম্পানির ওপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে। এসব কোম্পানির উৎপাদিত পণ্য চীনা ক্রেতাদের কেনা নিষিদ্ধ করা হয়েছে। তবে চীনে অবস্থিত মার্কিন অর্থায়িত প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এই উত্তেজনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত, যেখানে চীনের একাধিক বড় কোম্পানিকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ওই তালিকায় রয়েছে আলিবাবা গ্রুপ, বাইদু, বিওয়াইডি এবং এনআইও। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খলে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।